আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্রেন্ড, নিয়মিত ট্রাভেলের অংশ হিসেবে আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি। ভিডিওটা প্রথম দেখে হয়তোবা আপনাদের মনে হবে আপনি বিশ্বের উন্নত কোনো রাষ্ট্রে আছেন। এই ধরুন আপনি অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা আমেরিকার মতো জায়গাতে আছেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন? না, আপনি আসলে আছেন বাংলাদেশেই। বাংলাদেশেও এত সুন্দর এবং পরিপাটি রাস্তা এবং ট্রাভেল করা যায়, এত সুন্দর একটি বাস বা কার জার্নি করা যায়, এত সুন্দর একটি প্লেস, একটি মনোরম পরিবেশ যা আপনি দেখতে পাবেন বাংলাদেশেই। আপনি যদি কখনো পদ্মা সেতু ভ্রমণে আসেন তাহলেই আপনি এমন মনোরম সুন্দর পরিবেশ দেখতে পাবেন। এত উন্নত মানের রাস্তা যেটা বাংলাদেশে আর কোথাও নেই। হয়তোবা পদ্মা সেতু বা পদ্মা রাস্তা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সম্পর্কে অনেক মতবাদ কথা থাকতে পারে, বাট সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু এই রাস্তাটি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের চেয়ে কোনো অংশে কম না। আপনি একদম সুন্দর একটি পরিকল্পিত রাস্তা যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সেই রাস্তাটি আছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, লোকাল লেন এবং হাইওয়ে পার্কিং লেন, বাস স্ট্যান্ড, যাত্রী পারাপার এবং রেল ক্রসিং ব্রিজ সব কিছুই পাবেন এই রাস্তার মাঝে আপনি দেখতে পাবেন। আপনাকে একবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যখন আপনি প্রবেশ করবেন তারপরে আপনাকে যদি আপনি না চান ব্রেক করে দেখতে হবে না। তবে খুব আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু আপনাকে টোল দিতে হবে এবং বিভিন্ন জায়গায় এই রাস্তার ব্রিজ এবং রাস্তার জন্য কিন্তু টোল দিতে হয়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রাস্তার জন্য আপনাকে টোল ক্যারি করতে হবে। পদ্মা সেতুর টোল কিন্তু আবার আলাদা, শুধু রাস্তার টোলই কিন্তু এখানে আপনাকে পে করতে হবে। যদিও এটা নিয়ে অনেক মতবাদ আছে, যেমন একটা সময় কথা ছিল আমাদের টাকায় আমরা এই পদ্মা সেতু করব অথবা রাস্তা করব আমাদের নিজেদের টাকায়, কিন্তু অনেক মন্তব্য থাকলেও রাস্তা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা রাস্তার এমন একটা জায়গাতে আছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে এই পাশে এসে দাঁড়িয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে গাড়িগুলি আসছে এবং তার দৃশ্যটি মোবাইলে ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন এই বিষয়টা মাথায় রেখে এদিকে আসবেন, কারণ এদিকে কিন্তু পদে পদে টোল দিতে হবে আপনাকে এবং বেশ কয়েকটা টোল দিতে হয়। টোলের পরিমাণ এত বেশি যে অর্থাৎ স্টেপ বাই স্টেপ টোল দিতে হয়, তো অনেক সময় আপনি নিজে বিরক্ত হতে পারেন। পদ্মা সেতুর টোল, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল, সব টোলসগুলি এখানে আপনাকে পে করতে হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তথা পদ্মা সেতুতে আসলে আপনি কিন্তু এক একটা সেতু পার হবেন বা ওভারব্রিজ পার হবেন, মনে হবে এটাই পদ্মা ব্রিজ, এতটাই বড় এবং ব্যাপক। একটা ব্রিজের পর আবার আরেকটা ব্রিজ, দেখে মনে হবে আপনি পাহাড়ি অঞ্চলে যাতায়াত করছেন, কিন্তু আসলে পাহাড়ি অঞ্চলে না, জায়গাটা ঢাকার মধ্যেই বাংলাদেশে। আপনি যদি বিশ্বের অনেক রাস্তায় কিন্তু আমরা দেখে থাকি, অস্ট্রেলিয়া কানাডার রাস্তাগুলি হয়তো বা আরও পরিপাটি গ্রামের রাস্তাগুলি, কিন্তু হাইওয়ে গেলে কিন্তু প্রায় কাছাকাছি। তারপরে যারা এই আস্বাদন নিতে চান তারা আপনারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ভাঙ্গা পর্যন্ত জার্নি করে দেখতে পারেন। তবে আমাদের দেশ তো, আমরা হয়তো অনেক নিয়মকানুন আইন মানি না, সেক্ষেত্রে হয়তো বা যারা বিদেশে যাতায়াত করে থাকেন তাদের কাছে হয়তো এটা ভিন্নতা থাকতেও পারে, যেটা আমার জানা নেই।
তবে অবশ্যই আপনারা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একবারের জন্য হলেও জার্নি করে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের এত সুন্দর রাস্তা আমার জানা মতো আর কোথাও নেই। এত পরিপাটি, এত সাজানো গোছানো, বাংলাদেশের কোথাও এরকম রাস্তা পাওয়া যাবে না। যাই হোক, আমরা সেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে চলার চেষ্টা করছি। আমরা অলরেডি পদ্মা সেতুতে উঠে গেছি। পদ্মা সেতু কতটাই ব্যাপক এবং বিস্তৃত এবং এতটাই সুন্দর, এটা আসলে না দেখে বোঝার তেমন কোনো উপায় নেই। এই যে দর্শক প্রথমেই বলেছিলাম না যে আমরা আসলে অনেক ভুল করব, রাস্তাগুলি এতটা সুন্দর। আসলে কিন্তু আমরা পদ্মা সেতুতে এখনও উঠি নাই, পদ্মা সেতু কিন্তু আরও অনেক পরে। তো আমরা এরকমই মাঝে মাঝে ভুল করব, এই বুঝি পদ্মা সেতুতে উঠলাম, এত বড় ব্রিজ, এত উঁচা মনে হবে। তো দর্শক, আপনারা যারা এই পদ্মা সেতু ভ্রমণে আসবেন, অর্থাৎ বাস জার্নিতে আসবেন, তাদের কিন্তু এই চোখে এই বিভ্রম কিন্তু তৈরি হবে। আপনার কাছে মনে হবে এই বুঝি সামনে পদ্মা সেতুতে আমরা উঠব, এই বুঝি সামনে পদ্মা সেতু। আমার কাছে এমনটা মনে হয়েছে, যদিও আমি বেশ কয়েকবার পদ্মা সেতুতে জার্নি করেছি, কিন্তু তারপরেও না এরকমটা প্রবলেম হয়েছে। আমরা এখনই পদ্মা সেতুতে উঠছি, অলরেডি পদ্মা সেতুতে আমরা উঠে গেছি। দেখুন, একটু আগে কিন্তু যে সেতুটা আমরা দেখেছিলাম ওইটা কিন্তু পদ্মা সেতুর আগের একটি সেতু ছিল, কিন্তু মনে হয়েছে এটাই পদ্মা সেতু। আমরা অলরেডি পদ্মা সেতুতে উঠে গেছি। পদ্মা সেতুর সেই ঢাল বেয়ে উপরে উঠে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও ক্যামেরায় স্থির না হয়, আমরা সেই একই ভুল আবারও করলাম। আমরা কিন্তু আসলে পদ্মা সেতুতে উঠতেই পারিনি। তার আগেই কিন্তু এত সুন্দর সুন্দর ব্রিজ, পদ্মা সেতুর মতো সুন্দর সুন্দর ব্রিজ আমরা রেখে আসলাম। দেখে মনে হবে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি। আমরা এখন টোল দেব, টোল দেওয়ার পরেই আমরা উঠব পদ্মা সেতুতে। টোল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং টোলের যে অপারেটর সে আমাদের কাছ থেকে টোল নিচ্ছে। আমরা টোল প্লাজা পার হয়ে যাচ্ছি। টোল দেওয়া এখনও শেষ হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গাড়ির জন্য কত টাকা টোল আসতেছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের গাড়ির জন্য টোল আসছে হলো 750 টাকা, অর্থাৎ আমাদের ছোট গাড়ির জন্য টোল হচ্ছে 750 টাকা এবং পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনাকে টাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে আপনার গাড়ি অনুযায়ী। তো যাই হোক, আমাদের টোল দেওয়ার কাজ সম্পন্ন হচ্ছে। যখন সিগন্যালটা উপরের দিকে উঠে যাবে তারপরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের একটু দেরি হচ্ছে, আমাদের হয়তো ভাঙতি টাকার জন্য একটু দেরি হচ্ছে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের সিগন্যালের যে বাসটি, অর্থাৎ যেখানে ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেডটা যতক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি ক্লিয়ারেন্সের জন্য। ক্লিয়ারেন্স দিলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, চলতে চলতে কিছু কথা আপনাদের সাথে বলি। পদ্মা সেতুতে আসলে, অর্থাৎ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যদি আপনি মোটরসাইকেল যোগে আসেন, তাহলে অবশ্যই আপনার গাড়ির বা মোটরসাইকেলের গতির দিকে খেয়াল করবেন। নির্দিষ্ট গতির উপরে গাড়ি চালাবেন না, কারণ এখানে কিন্তু মোটরসাইকেল আরোহীদের অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই বেশি। এবং যারা বাস বা কার নিয়ে আসবেন, অর্থাৎ প্রাইভেট কার, ছোট গাড়ি নিয়ে আসবেন, তারা এই
স্পিডের বিষয়টা খেয়াল করবেন, ঘন ঘন লেন পরিবর্তন করবেন না। আবার ক্ষেত্র বিশেষ এমনও হয়ে থাকে, এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আপনাদের কিছু ছিনতাইকারী বা কিছু লোক থাকে যারা কিন্তু গাড়ি আটকে আপনাকে জিম্মি করতে পারে। এই বিষয়টাও খেয়াল করবেন। অনেক সময় 2-4টা মোটরসাইকেল আপনার গাড়িটি আস্তে আস্তে চাপাবে বাম দিকে। বিশেষ করে এই ঘটনা ঘটে রাতের বেলাতে, দিনেও হয়, তবে রাতের বেলায় ঘটনাগুলি বেশি থাকে, যে আপনাকে 4-5টা মোটরসাইকেল একসাথে এসে আপনাকে ঘিরে ধরবে এবং আস্তে আস্তে আপনাকে বাম দিকে চাপিয়ে তারপর আপনাকে গাড়িটা ব্রেক করতে বাধ্য করবে। তারপরে যেটা হবে আপনি তো বুঝতেই পারছেন, টাকা পয়সা নগদ যা থাক এগুলো আপনার থেকে হাতিয়ে নেবে। আমাদের টোল দেওয়া শেষ, সিগন্যাল যে স্টিকটি অর্থাৎ সিগন্যাল ছেড়ে দিছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু পরে আমরা পদ্মা সেতু জার্নিতে উঠব। আমাদের গাড়ি আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু পরে আমরা উপভোগ করব সেই স্বপ্নের পদ্মা সেতু, যেই সেতু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের অক্লান্ত পরিশ্রমে, বাংলাদেশের মানুষের অক্লান্ত পরিশ্রমের টাকায় তৈরি হয়েছে যে পদ্মা সেতু। যদিও এটা নিয়ে অনেক মন্তব্য রয়েছে, তবে আসলে বাংলাদেশিদের টাকাতেই এটা তৈরি হয়েছে এবং এই টাকা কিন্তু বাংলাদেশিদের শোধ করতে হবে, পরিশোধ করতে হবে। তো যাই হোক, আমাদের পদ্মা সেতুতে আমরা উঠে যাচ্ছি। মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন এবং ওই পাশ দিয়ে হচ্ছে যেসব গাড়িগুলি ঢাকা ঢুকতেছে, ডান দিকে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে হচ্ছে ঢাকায় গাড়ি যাচ্ছে, আর আমরা ঢাকা থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছি। মূলত হচ্ছে ভাঙ্গা পর্যন্ত যাব, ভাঙ্গা ফরিদপুর, এরপর হচ্ছে গোপালগঞ্জ, বরিশাল, যশোর, খুলনা, এই রোডটা যাওয়া যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। যদিও এই পদ্মা সেতুর উপরে গাড়ি দাঁড় করানো সম্পূর্ণ নিষেধ। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলে বা যদি কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে। আপনার গাড়ি যদি নষ্ট হয়ে থাকে, সেখানে কিন্তু এখানকার যে পুলিশ কন্ট্রোল বা পুলিশের গাড়ি আছে, সেটা আপনাকে সে মামলা করবে এবং আপনাকে জরিমানা করবে। এবং আপনি যদি দাঁড়িয়ে ছবি তোলেন, সেটা যদি ক্যামেরায় আসে, সেটা কিন্তু অটো মামলা হয়ে যায়। তো যাই হোক, আমরা নিচে নামবো না, আমরা পদ্মা সেতু ভ্রমণ করে সামনের দিকে এগিয়ে যাব। তবে ক্যামেরায় কিন্তু পদ্মা সেতুর যে নদীর সৌন্দর্যটা সেটা আনা সম্ভব না, কারণ প্রচণ্ড রোদ থাকে। সেই এত আলোতে আসলে সেই পানির দৃশ্যটি বা সেই সৌন্দর্যটি ক্যামেরায় আনা সম্ভব হয় না। তবে যদি কেউ নদীর সৌন্দর্যটা পেতে চায়, তাহলে তাকে কিন্তু ম্যানুয়ালি মোটরসাইকেলে আসতে হবে এবং এসে আপনাকে সেটা উপভোগ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের পদ্মা সেতু পর্যন্ত আয়োজন। একেবারে পদ্মা সেতুর লাস্ট পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী আয়োজনে। ভিডিও শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে যেই দুটি কথা না বললেই নয়, ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত, তথ্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি বা ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি ঘুরে দেখে যদি ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।